আবারও আমি নিয়ে চলে আসছি আমি তো ভালোবাসি তোকে পর্ব 10। আমার পর্বগুলো দিতে একটু দেরি হচ্ছে, তো অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করো, আমি চেষ্টা করবো যত দ্রুত পারা যায় এই পর্বগুলোকে আপলোড করার। তো শুনতে থাকো আমি তো ভালোবাসি তোকে পর্ব 10। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথায় যাবে, তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তো এই নুপুর পেলি কোথায়? মেঘ আবার দরজার দিকে থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো। অকস্মাৎ বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান এবং আকলিমা খান তিনজনে অবাক হয়ে চোখাচোখি করলো। কিছুক্ষণ মালিহা খান পুনরায় জিজ্ঞাসা করলেন, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু, তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশে যাওয়ার 6 মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম? মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আম্মু, মনে পড়েছে। ওই নূপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছে আছে, কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজে ইচ্ছেতে নিইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসলো সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলে? হালিমা খান একটু ভেবে চিনতে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে, ঘুমালেই তুই দৌড়াদৌড়ি করে ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না, তাই বলেছিল নুপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর নুপুর নিয়ে নিয়েছিলাম। এরপর তুই আর কখনো চাসনি আর আমিও তোকে দিইনি। 2-1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি ওগুলো তোর লাগবে না। এই জন্য তোর আব্বুকে বলে রেখেছিলাম তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয়। তখনও আবির ছিল না, এজন্য আজকে তোর পায়ে নূপুর দেখে অবাক হচ্ছিলাম। মেঘের ভাবনায় টান পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বলল, এখন উনি নিজেই আবার পড়িয়ে দিল। এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা। তাহলে কি সত্যি আমায় চলাচল পর্যবেক্ষণ করতে নূপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলে উঠলেন, ওইসব বাদ দে, শপিং ব্যাগে কি রে মেঘ? মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘ ও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে ওঠায় ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করে আজ সেজেগুজে খেতে নামবে ভাবলো। চুল ছাড়াই সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে। মাথায় পিচ্চি বাচ্চাদের মতো একটা পুতুলের বেল্টও দিয়েছে। কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না। ওষ্ঠদায়ে হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে আবির, এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে। সাথে চুলগুলো ছাড়া থাকতে মায়াবন বিহারিণীর মতো লাগছে অষ্টাদশীকে। আবিরের চোখ সরাতে পারছে না, অবিচলিত আঁকিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ হঠাৎ তানভি ডেকে উঠল, ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো, তানভীরের দিকে না তাকিয়ে বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমার কথা বলছিলেন, তুমি দেশে আছো জেনে খুব করে বলেছেন তোমাকে যেতে। আবির স্বাভাবিক জবাব দিল, কখন যেতে হবে? তানভীর, 6টায়। আবির, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে এসেছে। তিন কর্তাই যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলেরই নজর পায়ের দিকে, কিন্তু কেউ তেমন কোনো কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজগোজের ব্যাপারে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে। এক পলক তাকালো, আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন, হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন।
শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি হাসলো। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোদের হপু এমপি আবিরকে কিভাবে চেনে? তানভীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে এমপি বলেছিলেন, তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছিলাম, আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেন। তখনই এমপি বলেছিল, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আসো। তখন ভাইয়া বাইরে ছিল। আজ ওনার জন্মদিন, তাই সকালবেলায় উনি নিজে আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বলেছেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমেদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময় চুপ থাকেন, যার সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের এসব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুঁসছে। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি, রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না, তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা কামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরো এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বলল আলী আহমেদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথা কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাজভারী কণ্ঠে শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটা সমস্যা, তানভীর কেন রাজনীতি করে। মেইন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটি বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভেবেছি সেটাই ঠিক, এটা করলেই পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীরের পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানাই। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দিই, এটা এভাবে না করে ওভাবে কর, এইটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারতো, কিন্তু তানভীর যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার, আর প্ল্যান সভাপতি জানালে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এজন্য তানভীর আমায় শেয়ার করে। আর একটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সবকিছু বুঝে নিই ঠিক মতো, তারপর দেখো ব্যবসা মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী, একসময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলেই সবকিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ারও প্রয়োজন। অনেক সময় পুলিশের থেকে রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যেসব বিষয়ে সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলেই সলভ হয়ে যায়। তানভীর যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে আর মোটামুটি পরিচিতি থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। এইগুলো কথা বলে আবির থামলো। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কতদূর। আগে থেকে ভেবে চিন্তে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে। আলী আহমেদ খান আর কথা খুঁজে পেল না, খাওয়া শেষ করে উঠে গেল। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মন না রাখ, আবিরের মন অন্তত রাখিস। তানভীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই মেঘ সে পানে কাজল পরিহিতা টানা টানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সংযত করলো, হালকা করে কাশি দিল। মেঘ
এখনো বিভোরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকে বইয়ের মুখে। মেঘ নড়ে চড়ে বসলো। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজেই গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবলো? যতই মন শক্ত করি, আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছে। সেই থেকে যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বোকাতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছে সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল সেরে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছে। হালিমা খানও শুয়ে আছে। মেঘ সিঁড়ি দিয়ে নামার সময় নুপুরের শব্দ বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপি চুপি খাবার খাচ্ছে। হালিমা খানের পাশে চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেঘকে জিজ্ঞাসা করলেন, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ ওপর নিচে মাথা নাড়ালো। হালিমা খান, তো আর তো কয়েকটা দিন, এরপরই তো রেজাল্ট দিয়ে দেবে, তারপরই তো ভর্তি, পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাবার শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলো। মেঘ কিছুক্ষণ পর পর মায়ের উরুর ওপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রেগে রেগে বললেন, সারাদিন বাসায় থেকে বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো স্নান না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। হালিমা খানের কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দিব তোকে? আবির দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুর উপর শোয়া মেঘকে দেখে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো। আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে। ভয়ার্থ কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গায়ে, গলায় হাত রাখলো একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপালে ঘামে চিকচিক করছে। হালিমা খানের অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকে অসময়ে স্নান করে, এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্নই নেয় না। আবির সহসা বলে উঠল, মামুনি একটু কফি করে দিবে প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই বস একটু, এখনই নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নির্দম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়া ঘুরছে। মনের ভেতর টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা নাড়ালো। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেললো। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার তৃতীয় দফায় ধাক্কা খেল। মেঘ নড়ে উঠল। কাঁপা কাঁপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মনের ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার নেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেললো। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়িতে সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না। চিবুক গলায় নেমেছে। নিজের মনের ওথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপালে আবির কপাল গোটায়। হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাউনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকেলে কোচিংয়ে যাবি। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি, 1টায় নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি, তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিংয়ে কথা বলে নেব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি, মেঘ কাল থেকে 11টায় স্নান করবে আর বিকেলে কোচিংয়ে যাবে। ও স্নানের টাইম যদি 1 মিনিট এদিক ওদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে দপদপ করে ওপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছে। বন্যা তো 10টার বেঁচে যাবে, মেঘ একা একা বিকেলে পড়তে যাবে।
ওখানে তো কাউকেই চেনে না। ভাবতে আহত হলো মনটা। ঠায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে এক কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠেছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে। খয়েরি রঙের শার্ট কোনি পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন জুতো, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতে মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতের আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানেই দাঁড়িয়ে রয়েছে। বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিপির করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানভীর সারাদিনেও বাসায় ফিরতে পারেনি। সেই যে সকালে বের হয়েছে, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত, বিকেলে বাইরে খেয়েছে, তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে কি করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়া পর্যন্ত আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানভীর ছুটে এসে পরিচয় করিয়ে দিল হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলো দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। আবির তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে। কেক খাওয়ানো সহ আরো অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকে 4টে ছবি আবির ফেসবুকে আপলোড করার সাথে সাথে জন্মদিনের ক্যাপশন দিয়েছে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফট দেবা নাকি রিক্সা করে বাড়ি যাব? আবির এক মুহূর্তে ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেল। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আছে। কেন ভাইয়া? আবির রাজবাড়ি কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিংয়ে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাথে তারটাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি, মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। তানভীর চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবিদ এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিকমতো খায় না, স্নান করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়, এজন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি। তানভীর আর কিছু বলল না। চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল। রাত তখন 10:30। তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করার নাম্বারে কল দিল। দুবার রিং হওয়ার পরে রিসিভ করলো বন্যা। কে বলছেন? তানভীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া? তানভীর একটু রাগ হলো, অকস্মাৎ বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়া কি খেতে কাজ নেই যে তোমায় কল দেবে? ভাইয়া জীবনেও তোমার কল দিবে না। শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাইয়া? তানভীর, হ্যাঁ। বন্যা, কোনো দরকার ভাইয়া? তানভীর, শোনো, তুমি কাল থেকে 2টোর ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টের ব্যাচে কোচিং করবে। মেঘও বিকেলে কোচিং করবে, ওটাই জানানোর জন্য কল করেছি। ভুল করে আবার সকালে চলে যেও না। এটুকু বলে কল কেটে দিল তানভীর। বন্যা খাটের ওপর টাস্কি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতেই পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলে মেঘকে। একবার বাজতেই কল রিসিভ করলো মেঘ। বন্যা, এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নেই তোর। সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না। কি অঘটন ঘটিয়েছিস তুই? মেঘ, আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটিয়েছে। উনি আমার মনে ভেতর ঢুকে আমার জীবনের 14টা বাজিয়ে দিয়েছে। আমার খাওয়া, স্নান, ঘুম সবকিছু নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনাকে যতবার দেখি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই, কি করব বল? বন্যা এবার রাগে বলল, রাত বিরাতে নেশা করা ছাড়া ঘুমা বাই। কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারলো না। মেঘের এসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটু ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘরেই পড়ে আছে। মেঘও আর কল ব্যাক করলো না। মেঘ ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট ছবিগুলো। খুব ভালো করে দেখছে মেঘ। টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে।
হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গ্রাউন্ড পরা মেয়ে। দেখে মনে হচ্ছে শরীরে বড়লোক বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ের রক্ত চচ্চর করে মাথায় উঠেছে। ওই মেয়েকে আর আবির ভাইকে পাশে ওই মেয়ে কি করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিতা একটা আইডি চোখে পড়লো। আবির ভাইদের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট। ইচ্ছে করছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দিই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর ঘামছে মেঘের। শোয়া থেকে উঠে বসলো। কমেন্টটাতে অ্যাগ্রি রিয়াক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগেই আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশন বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি রইল না এটা এমপির মেয়ে, এটাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছে আবির ভাই, সাথে রাতে শহরের বাইকে বসা একটা ছবি শেয়ার করলেন। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়েছে। ভেবেই নেত্রযুগল থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো, কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে। কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো? তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধুই আমার ক্রাশ তো ক্ষণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসে কোলাবে না আবির ভাইকে কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি, সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে, मैंने जब देखा था तुझको रात भी वो याद है मुझको, तारे गिनते गिनते सो गया, दिल मेरा धड़का था कस के, कुछ कहा था तूने हंस के, मैं उसी पल तेरा हो गया। आसमानों पे जो खुदा